নমস্কার, আমি চৈতালি চক্রবর্তী আবারও এসে গেছি তোমাদের কাছে আরও দুটি নতুন গল্প পাঠ করে শোনাতে। তোমরা যদি কেউ এসে থাকো আমাকে একটু বলো যে আমার কথা তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। আমার এখানে এখনো কোনো কমেন্ট আসেনি। আমাকে আমার কর্তামশাই বলে দিয়েছেন আমাকে স্পষ্টভাবে দেখা এবং শোনা যাচ্ছে। আজকের যে দুটি গল্প পড়ব তার মধ্যে প্রথম গল্পটি আমাদেরই এক শ্রোতা বন্ধুর অনুরোধে। রঞ্জিতা, তুমি এসে গেছো, শুভ সন্ধ্যা ভাই। গল্প শুরু করছি। আজকের প্রথম গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক। এটি আমাদেরই এক শ্রোতা বন্ধু অনুরোধ করেছিলেন গল্পটি পাঠ করার কথা। বন্ধুটির নাম রুবি নাগ। সুদীপ্তা, শুভ সন্ধ্যা। আমি এবার গল্প পাঠ শুরু করছি। রুবি নাগের অনুরোধে আজকের প্রথম গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক। সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন। সে আজ 50 বছর আগেকার কথা। আমার মা তখনও ছোট্ট ইজের পড়া খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গলে জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দোমোহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো। কখনো এক নাগাড়ে 3-4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো একটি দিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই। দিদিমা এই মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই যখন ছোট ছোট, কাজে দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছে ছাওয়া, পাথর কচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গল ছিল। লোকজন বেশি নয়। এক ধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য 8 পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। একটা রেলে ইনস্টিটিউট ছিল যেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতেও আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতে যাওয়া হতো। ছোট নির্জন হলেও বেশ আমোদ ছিল দোমোহানি। দোমোহানিতে যাওয়ার পরে কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই দিদিমাকে একটা বিষয় খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুর্যমশাই, লোকজন সব বাজিয়ে নেবেন, হুটহাট করে যাকে তাকে ঘরদরে ঢুকতে দেবেন না, একটু বেঁধে। কিংবা আরও একদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন বুঝি, বুঝবেন সব আস্তে আস্তে, চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদেরও সামনে রাখবেন, এখানে কারা সব আসে তারা ভালো নয়। দিদিমা ভয় পেয়ে গেলেন। কাদের কথা বলছেন দিদি? পালিত গিন্নি শুধু বললেন,
সে আছে, বুঝবেন খন। তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়েই থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুর পর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। দিদিমা নতুন ঝি খুঁজছেন, তা হঠাৎ করে পরদিন সকালেই একটি আধবয়সী বউ এসে বললেন, ঝি রাখবেন নাকি? দিদিমা দোনো মনো করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প করে ভোলায়। দিন 2 পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, ও দিদি, নতুন ঝি রাখলেন নাকি? কই দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখলেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়েছে। অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না। পালিত গিন্নি মুচকি হাসি হেসে বললেন, ওই রকমই ওদের ধারা। ঝিটার নাম কি বলুন তো? দিদিমা বললেন, কমলা। পালিত গিন্নি মাথা নেড়ে বললেন, চিনি। হালদার বাড়িতেও মনে হচ্ছে ওকেই দেখে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, সব কি খুলে বলা যায়? এখানে এই হচ্ছে ধারা, কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। একবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন তো দেখি। এই বলে চলে গেলেন পালিত গিন্নি। আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, কোথায় গিয়েছিলে রে? সে মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন নে, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদা মশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন লাইনে গেছেন, নিশুত রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ছিমচ্ছেন। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়, স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে, সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশা হতো। সেই রকম কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শাঁট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায় আর মালপত্র চুরি করে, তাই তিনি সরজমিনে দেখার জন্য গাড়ির থেকে হাত বাটেটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগায় ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির ওপর গামছা পেতে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে। ওদেরও দোষ নেই, অনেকক্ষণ এক নাগারে ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুলে দিলেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে করে আসতে রাখলেন। মাঝে এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল। গাড়িও ক্যাঁচ কোঁচ করে চলতে শুরু করলো। তিনি তো অবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে তো ট্রেন ছাড়ার কথা। তা দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা তখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে, তখন লোকটা তার দিকে চেয়ে ফিক ফিক করে হেসে গেল।
বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে ডোমোহানিতে এসে পৌঁছলেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন। দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা ডোমোহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখাতেই লোকে ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন হাতের ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি নিয়ে। বলেছিলেন, ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র কিছু নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলেই দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, ইত্যাদি। এইসব বলছেন, ম্যাজিকও তখন শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল। তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই লেখাটা এই খেলাটা মোটেও সেরকম হলো না। দর্শকরা কে এগিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে একে ওকে ঠেলছেন। প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দান নেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি ভাগবালুক নই, ইত্যাদি। সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাবার আগেই টেবিলের উপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অব দ্য ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে, আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে, কি হয়েছে? তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয়। দর্শকরা দাঁড়িয়ে ওঠে সাধুবাদ দিতে লাগলো, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে 4-5-7 গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে। তবু হাঁ করলেই আগুনের হলকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা বাপু। ভট্টাচার্য বললেন, হ্যাঁ, অতি আশ্চর্য খেলাই বটে, আমিও এরকম আর দেখিনি। দাদামশাই অবাক হয়ে বললেন, সে কি, এ তো আপনিই দেখালেন। ভট্টাচার্য আমতা আমতা করে বললেন, তা বটে, আমি তো দেখালাম। আশ্চর্য, তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন ডোমোহানিতে। বাসায় পা দিয়ে বললেন, তোদের ঘর দরে এত আষ্টে গন্ধ কেন রে? সবাই বলল, আষ্টে গন্ধ কই, আমরা তো পাচ্ছি নে। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত মানুষ, মাথা নেড়ে বললেন, আলবাত আষ্টে গন্ধ। সে শুধু তোদের বাসাতে নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলুম। পুরো এলাকাতে কেমন যেন আষ্টে আষ্টে গন্ধ একটা।
কমলা দাদামশাইয়ের বাবাকে দেখে গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, একা হাতে সব করতে কম্মাতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব জেনে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব তো ভালো কথা নয় বাপু, গন্ধটা খুবই সন্দেহজনক। সেদিন বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক সে ভালো কথা, কিন্তু উনি যদি এত জপ টপ বেশি করেন বাছা, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এই বাড়িতে থাকে কি করে? দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি কথা বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধা কি বুঝতে পারলাম না তো। সমাদারের মা তখন দিদিমার থুত্তি নেড়ে বললেন, হো হরি, তুমি বুঝি জানো না? তাই বলি, তা বলি বাচ্চা, দোমহানি সবাই জানে যে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব। ঘরে ঘরে ওরাই তো সব ঝি চাকর খাচ্ছে। বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না, তবে ওরাই হচ্ছে সেই তারা। কারা? দিদিমা খুব অবাক। বুঝবে বাপু, বুঝবে, একটু রোসো, বলে সমাদদারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়। দোমহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়ার, কালাজ্বর, মশার, বাঘের ভয়ে কোনো লোকই সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গেলেই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত কারোর বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলে ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন। সমাদদার মশাই একটি চিঠি লিখছিলেন। শেষে সেটা শেষ করে ডাকলেন, ওরে কি আছিস? বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা তো, ডাকে দিয়া এটা। দাদামশাই তখন জিজ্ঞাসা করলেন, লোকটাকে নতুন রেখেছেন নাকি মশাই? সমাদদার মাথা নেড়ে বললেন, না না, ভাই বনমাস খেটে যায় আর কি, খুব ভালো ওরা, ডাকলেই আসে, লোক টোক নয়, ওরা ওরাই তো। তাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেঁটে আর ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার সিরাজউদ্দৌলার নাটকে তিনি লুঙ্কা, গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল। লেপ চাপা দিয়ে কোঁকো করছেন। নাটক তো পায় শিখেই উঠেছে, কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুফার অভাব হয়নি। একেবারে ধর্মদাস মাস্টারমশাই যেন গোপ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন। কেউ কিছু টের পেল না, কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানতো যে সেদিন ধর্মদাস মাস্টারমশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন, বললেন, দেখলেন তো কেমন কার্যোদ্ধার করে গেল, একটু খনাসুরও কেউ টের পায়নি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে। মশাই, রহস্যটা কি একটু খুলে বলবেন? সমাদদার হেসে শতখান হয়ে বললেন, সবই তো বোঝেন মশাই, একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো। মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে। অন্য মামা মাসিরা নাবালক এবং নাবালিকা। মান বড় লুডো খেলার নেশা ছিল, তো মান মাসি রোজ দুপুরে লুডো পেরে বসতো, তারপর ডাক দিত, আয় রে। অমনি টুক
করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় এবং মেজো মামা যেত বল খেলতে। দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়তো। ছোট জায়গা তো, বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, হ্যাঁ রে কেউ খেলবি আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো। মামাদের বয়সী সব ছেলে খুব খেলা জমিয়ে দিত। এই খেলা নিয়েই একটা কাণ্ড হলো একবার। দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল ও আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে। দোমোহানির বাঙালি টিম জুত করতেই পারছে না। হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করলো। দুটো গোল শোধ দিয়ে আরও একখানা গোল দিয়েছে। এমন সময় চা বাগানের টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, ওরা কি 12 জন খেলছে? রেফারি গুনে দেখলেন না, 11 জনই। ফের খেলা শুরু হতে একটু পরেই রেফারি খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন। রেফারি গুনে দেখে আহাম্মক 11 জনই তো আছে। দোমোহানির টিম আরও 3টে গোল দিয়ে দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বলেন, there are at least 10 extra men in this team. দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যায় 11 জন, কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দোমোহানির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না। একটা কালো ঢ্যাঙা ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতন, তারা কই? দোমোহানির ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাই গাইল তাতে রেফারি আরও রেগে টং। চা বাগানের টিমও ভেবাচাকা খেয়ে হাঁপসে পড়েছে, কিন্তু কেউ কিচ্ছুটি বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হাল চাল দেখে বললেন, আবার সেই গন্ধ। এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমাদদার? স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন। বললেন, ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে কাদের কথা বলছো? সমাদদার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুবই সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? হুট বলতে সব মানুষজন এসে পড়ে কোত্থেকে, আবার হুশ করে মিলিয়ে যায়। কাল মাঝরাতে উঠে একটু তামুক খাওয়ার ইচ্ছে হলো, উঠে বসে কেবলমাত্র আপন মনে বলছি একটু তামাক খাই। অমনি একটা কে যেন বলে উঠল, এই যে বাবু মশাই, তামাক সেজে দিচ্ছি। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কলকে ধরিয়ে এনে হুঁকোয় বসিয়ে দিয়ে গেল। এসব কারা বলো দেখিনি বৌমা? দিদিমা আর কোনোই উত্তর দেবেন? চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেনি সব। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুঁকে শুঁকে বেড়ান আর বলেন, এ ভালো কথা নয়, এ ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায় তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তার ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে
তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রোসো বাপু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ে গন্ধ শুকি, তারপর নয় কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুঁকতেন, নিশ্চিন্ত হলে তবেই কথাবার্তা বলতেন। তার আর দোষ দেওয়া যায় না। সেই সময় দোমোহানিতে রাস্তার ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের 12 আনাই নাকি সত্যিকারের মানুষ নয়, তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাতো না। সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল। যে অভ্যেস জিনিসটা ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথাই বলি, দোমোহানিতে আসবার অনেক আগে থেকে তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেওয়া যায় না। ওই বয়সেই ভূতের ভয় কার না থাকে বলো দেখি। তার নয় কিছুটা একটু বেশিই ছিল। সন্ধ্যের পর ঘরের বার হতে হলে তার সঙ্গে কাউকে যেতে হতো। দোমহানিতে আসার অনেক পরেও সেই অভ্যেস যায়নি। একদিন সন্ধ্যাবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা, বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুম যাবার দরকার হলো। মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান। তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছো? আমি একটু বাথরুমে যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো। সে শুনে ছেলেটা তো হেসে কুটোকুটি বলল, দাঁড়াবো কেন, তোমার কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে বলেন, ফ্যাচ ফ্যাচ করিস না তো, দাঁড়াতে বলছি, দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না তো? বড় মামা গম্ভীর হয়ে বললেন, ভূতের। ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বললেন, খুব ফাজিল হয়েছ তোমরা। তা এই রকম সব হতো দোমোহানিতে। কেউ গা করতো না। কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুকতেন, লোকের গা শুকতেন। এমনকি বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খাদই, তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন। তো একটা মাঝপথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, ধরলেই কাঁটা দেয় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুইটি ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা একেই বললেন, এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। তুমি কে হে? হ্যাঁ, তোমরা কারা বাপু? এই বলে দাদামশাইয়ের বাবা তার পট আটকাতে লাগলেন। লোকটা কিন্তু ঘাবড়ালো না। হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা এঁকে সেও বলল, এ তো ভালো কথা নয়, গন্ধটা বেশ সন্দেহজনক। আপনি কে বলুন তো? কে? এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই। ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গা গুঁকে শুঁকে ওই কথা বলে গেছে, ভাবা যায়? প্রথম গল্প, গন্ধটা সন্দেহজনক, খুবই সন্দেহজনক, সত্যি সন্দেহজনক। এইরকম সন্দেহজনক হলে আমাদের কিন্তু খুব মুশকিল চলার পথে। আমাদেরই শ্রোতা বন্ধু রুবি নাগের অনুরোধে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা
খুবই সন্দেহজনক। তোমাদের কেমন লেগেছে একটু বলো। সুদীপ্তা বলছো দারুণ, ফ্যান্টাস্টিক। ভালো লাগলেই আমারও ভালো লাগে তোমাদেরকে এইভাবে শোনাতে। কাকলি ম্যাডাম বলছেন দারুণ, সুজা অসাধারণ। রঞ্জিতা বলছো ভালো করেছে, করছি, দারুণ লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবার আমি পরের গল্পটাতেও যাচ্ছি। চেষ্টা করছি গল্পের ঘটনাগুলোকে, চরিত্র চিত্রণটা ঠিকভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করছি। পরের গল্প দেবাশিস সেনের ফ্যান। ফাঁকা ফ্ল্যাটের ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে সতর্ক দৃষ্টিতে বাইরে যাবার দরজাটার দিকে তাকিয়ে রইলেন পীযূষকান্তি। ফ্ল্যাট থেকে সবার শেষে বেরিয়েছেন ওর এক ভাইপো। দরজাটা বাইরে থেকে ওই টেনে দিয়েছেন। খচ করে দরজার ল্যাচটা লক হবার শব্দ পেয়েছেন পীযূষকান্তি। দরজার বাইরে কার একটা গলা, দরজায় তালা দেবে না রবিদা? ভাইপো রবির নিশ্চিন্ত স্বর শুনতে পেলেন পীযূষকান্তি। দরকার নেই, ফ্ল্যাট বাড়ির এই তো মজা রে, দরজা টানো আর বেরিয়ে যাও, সিকিউরিটি নিয়ে খুব একটা ভাবতে হবে না। তাছাড়া শ্মশানে খুব লাইন না থাকলে তো আমরা 4-5 ঘন্টার মধ্যেই ফিরে আসব। ঘরের ভেতরে দাঁড়িয়ে রবির কথার সার নিয়ে পীযূষকান্তি স্বগতি করলেন। আরে সেই ভরসাতেই তো বাড়িতে থেকে গেলাম, তোরা ফিরে আসার আগেই নিশ্চয়ই ইন্ডিয়া ম্যাচ শেষ করে দিতে পারবে। শিডিউলটা টাইম মতো 3.5 ঘন্টা। তোরা সুষ্ঠুভাবে আমার সৎকারটা সেরে আয়, আমি নিশ্চিন্তে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হতে দেখি। দরজার দিকে দৃষ্টি ফিরিয়ে পীযূষকান্তি কয়েক পা এগিয়ে টেবিলে পড়ে থাকা রিমোটটার দিকে হাত বাড়ালেন। রিমোটটা হাতে তুলে নিতে গিয়েও থমকে গেলেন পীযূষকান্তি। তার এই সূক্ষ্ম শরীর কি রিমোটটা ধরতে পারবে? এতক্ষণ তো ঘর ভর্তি লোক ছিল, কেউ তার এর শরীরটাকে দেখতে পায়নি। তিনিও এঘর ওঘর ঘুরে বেরিয়েছেন, এর শরীরের মাঝখান দিয়ে, তার শরীরের ভেতর দিয়ে, এমন কি নিরেট দেয়ালের মাঝখান দিয়ে দিব্যি গলে গেছেন। কেউ কিছু বুঝতেই পারেনি। আয়নার সামনে দাঁড়িয়ে পীযূষকান্তি নিজেকে দেখতে পাননি। নিজের দিকে তাকিয়ে শরীরটাকে কেমন যেন ছায়া ছায়া মনে হয়েছে। মনটা খারাপ হয়ে গেল পীযূষকান্তির। টিভিটা যদি চালুই করতে না পারেন তবে আর ফাঁকা ঘরে থেকে লাভ কি? কিছুক্ষণ আগে তার মৃত শরীরটা জড়িয়ে ধরে তার বড় মেয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বিলাপ করছিল। বাবা গো, তুমি আর ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখতে যেতে পারলে না গো। এত খেলা ভালোবাসতে তুমি, আর সেই তুমি কিনা ফাইনাল শুরু হবার আগেই চলে গেলে বাবা। শোকের বাড়ি হলো বিশ্বকাপ ফাইনাল বলে কথা। ভেতরের ঘরে বিছানায় শোয়ানো ছিল পীযূষকান্তির পার্থিব দেহটা। ড্রয়িং রুমে টিভি চলছিল। বাড়ির লোকজনেরা, পীযূষকান্তির আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা আসা যাওয়া করছে। তারই ফাঁক করে সকলেই টিভির সামনে 2-4 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে। পীযূষকান্তির সূক্ষ্ম শরীর কিন্তু সেই প্রথম ওভার থেকে ঠায় দাঁড়িয়ে আছে টিভির সামনে। বিজ্ঞাপন বিরতিতে শুধু একবার করে দেখে আসছেন নিজের ছেড়ে আসা শরীরটাকে। সঙ্গে আত্মীয় পরিজনদেরও। হরভজন সিংয়ের ওভারের প্রথম বলটার সময় বড় মেয়ের বিলাপটা কানে এসেছিল। ওভার শেষ হতে পাশের ঘরে গিয়ে বড় মেয়ের মাথায় আলতো করে হাতটা রেখে বলেছিলেন, না রে মা, খেলা আমি ঠিকই দেখছি, শেষ বল অবধি দেখব রে বাবা। ভারতকে আজ চ্যাম্পিয়ন করতেই হবে। 28 বছর ধরে অপেক্ষা করে আছি যে, আজ একটা বলও মিস করব না, জানিস মা। বড় মেয়ে অনেকদিন পর এ বাড়িতে এসেছে।
আর কিছুক্ষণ মেয়ের পাশে বসার ইচ্ছে ছিল পীযূষকান্তির, কিন্তু টেলিভিশনের পর্দার ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের চিৎকার কানে এসে পৌঁছতে দ্রুত পায়ে বেডরুমের দেওয়ালের মাঝখান দিয়ে এ ঘরে চলে এলেন পীযূষকান্তি। পরের ওভার শুরু করার জন্য প্রস্তুত হচ্ছে যুবরাজ সিং। ছটফট করে দেয়াল ঘড়িটার দিকে তাকালেন পীযূষকান্তি। ভারতের ইনিংস যে কোনো মুহূর্তেই শুরু হবে, আর নষ্ট করার মতো সময় নেই। আশেপাশের কোনো ফ্ল্যাটে ঢুকে পড়তে হবে, টিভি তো চলছে সব বাড়িতেই। ভুরু কুচকে এক মুহূর্ত চিন্তা করলেন পীযূষকান্তি। কার ফ্ল্যাটে যাবেন তিনি? ইন্ডিয়ার জেতাহারা প্রশ্ন জড়িয়ে আছে যে। যার তার ফ্ল্যাটে তো আর যাওয়া যায় না। একটু ভাবতেই মুখে হাসি ফুটল পীযূষকান্তির। দোতলার দত্তদের ফ্ল্যাটে সেদিন কিসের যেন একটা পার্টি ছিল না? ওখানে বসেই লর্ডসের সেই ম্যাচটা দেখছিলেন না? নর্থ ওয়েস্ট ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর সৌরভের সেই জার্সি খুলে মাথার ওপর ওড়ানো। সিদ্ধান্ত নিয়ে নিলেন পীযূষকান্তি। বন্ধ দরজার মাঝখান দিয়ে বাইরে বেরিয়ে যাবার জন্য দ্রুত পায়ে এগিয়ে গেলেন তিনি। বন্ধ দরজা সজোরে আঘাত করে পীযূষকান্তির শরীরটা ছিটকে পড়ল ঘরের ভেতরের মেঝেতে। অবাক হয়ে দরজার দিকে তাকালেন তিনি। এত বড় আঘাতেও ব্যথা লাগেনি ঠিকই, কিন্তু ব্যাপারটা এরকম কেন হলো? এতক্ষণ তো দিব্যি সব কিছুর মধ্যে দিয়ে চলে যেতে পারছিলেন। নিজের শরীরের দিকে তাকিয়ে চমকে উঠলেন পীযূষকান্তি। ও শরীরটা আর ছায়া ছায়া লাগছে না তো। দুটো হাত তুলে ধরলেন মুখের সামনে। দৃষ্টি আটকে গেল হাতের এপাশেই। ঘাড় ঘুরিয়ে দেওয়ালে টাঙানো ছোট আয়নার দিকেও তাকালেন। গোল আয়না, পরিষ্কার দেখতে পেলেন নিজের মুখ। আনন্দে প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিলেন পীযূষকান্তি। থাক, এবার টেলিভিশন সেটটা অন করতে কোনো অসুবিধা হবে না। নিজের ঘরে, তাই সেই পয়মন্ত চেয়ারটাতে বসেই ইন্ডিয়ার ইনিংসটা তিনি দেখতে পাবেন। পরক্ষণেই একটা চিন্তা মাথায় এলো। তাহলে কি আর সূক্ষ্ম শরীরে ফিরে যেতে পারবেন না? ভাবনাটা মাথায় আসতে না আসতে শরীরটা যেন হঠাৎ হালকা হয়ে গেল। নিজের দিকে তাকিয়ে দেখলেন শরীরটা আবার সেই আগের মতন ছায়া ছায়া হয়ে গেছে। আয়নাতেও দেখা যাচ্ছে না তার মুখটা। পুরো ব্যাপারটা বুঝতে পীযূষকান্তির বেশ দেরি হয়ে গেল। নিজের ইচ্ছেতেই তিনি এখন শরীরী বা অশরীরী হতে পারছেন যে। বার কয়েক হাতে কলমে পরীক্ষা করে খুশি মনে সেন্টার টেবিলের দিকে এগোলেন পীযূষকান্তি। রিমোটটা হাতে তুলে সোফার দিকে এগোতে গিয়ে থমকে গেলেন তিনি। দেয়ালে লাগানো 6 ফুট লম্বা আয়নার নিজের পুরো শরীরটা দেখতে পেয়ে লজ্জায় জিভ কাটলেন তিনি। এ কি অসভ্যতা! রিমোটটার সোফায় ছুঁড়ে দিয়ে দ্রুত পায়ে খোলা দরজার মাঝখান দিয়ে শোবার ঘরে ঢুকে পড়লেন পীযূষকান্তি। আলমারি খুলে ধোপ দুরস্থ পাজামা পাঞ্জাবি বার করে শরীরে গলিয়ে ফিরে এলেন ড্রয়িং রুমে। আর সময় নষ্ট না করে টিভি সেটটা চালু করে সোফায় শরীরটা এলিয়ে দিয়ে সামনে টুলে পা দুটো তুলে দিলেন। টিভিতে খেলা দেখার সময়। এটাই ওর চিরকালের বসার ভঙ্গি। সচিন সেহবাগ ক্রিজে পৌঁছে গেছে। মালিঙ্গার হাতে বল। চোখ বন্ধ করে 2 হাত জড়ো করে সচিনের শততম সেঞ্চুরির জন্য সবে প্রার্থনা করতে শুরু করলেন পীযূষকান্তি। ঠিক তখনই ডোরবেলটা বেজে উঠল। টিং টং। চমকে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন পীযূষকান্তি। এখন আবার কে এলো? দ্রুত পায়ে দরজার সামনে পৌঁছে ডোর আইতে চোখ রাখলেন পীযূষকান্তি। সর্বনাশ! বাইরে দাঁড়িয়ে তার বন্ধু মনতোষ। আশেপাশে আর কেউ নেই তো? মনতোষ কি তার মৃত্যু সংবাদ শুনে এসেছে ছুটে? কিন্তু জানলো কি করে? দুপুর থেকে ওর ছেলেমেয়েরা অনেক ফোন করেছে ঠিকই, কিন্তু মনতোষকে তো কেউ ফোন করেনি। ঠিক তখনই শুনতে পেলেন দরজার ওপাশে অধৈর্য গলায় মনতোষ বলছে, এত দেরি করে কেউ দরজা খুলতে হয়?
খেলা তো শুরু হয়ে যাবে, প্রথম বল থেকে ম্যাচ না দিলে কি ভালো লাগে? যাক, নিশ্চিন্ত হলো পীযূষকান্তি। ব্যাটা খেলা দেখার জন্য সেই গড়িয়া থেকে দমদম ছুটে এসেছে, ওর মৃত্যু সংবাদ কি এখনো পায়নি? দরজাটা খুলে ধরে খেঁকিয়ে উঠল পীযূষকান্তি। আরে, তোমার কি কোনো দিন কাণ্ডজ্ঞান হবে না নাকি? সচিন একটা সেঞ্চুরির জন্য ওপরওয়ালার কাছে আর্জি জানাচ্ছি, আর ঠিক সেই সময় তোমাকে বেলটা বাজাতে হলো নাকি? পীযূষকান্তির কথাটাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে টিভির সামনেই সোফাটায় দুপা তুলে আসন পিড়ি হয়ে বসছেন মনতোষ। বলেন, বাবা, বীরুমালিঙ্গার প্রথম বলেই একটা 4 হাঁকাও দেখি। গজগজ করতে করতে নিজের আসনে বসে পীযূষকান্তি বললেন, দিয়েছ তো আমার প্রার্থনাটার 12টা বাজিয়ে। এখন সচিন যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় তবে তোমার ঘর ধরে বার করে দেব। না, প্রথম বলে রান পেল না বীরু। ভাবলাম বাউন্ডারি মারবে, যাগে। হ্যাঁ, কি বলছিলে? সচিনের সেঞ্চুরি? তার জন্য প্রার্থনা করো, ভগবানকে ডাকো সেঞ্চুরি না পায় সচিন। ও সেঞ্চুরি পেলে তো ম্যাচ জেতে না ভারত। ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা দুটো ভুলে গেলে? একটু ঢোক গিলে প্রসঙ্গ পাল্টালেন পীযূষকান্তি। তা হঠাৎ এতদিন পরে আমার বাড়িতে এলে কে? বেশ কয়েক বছর তো এদিকে আসছই না। অবশ্য আমারও যাওয়া হচ্ছে না, বয়স তো হয়েছে। একটু ইতস্তত হয়ে মনতোষ বললেন, আসলে আজকে বাড়িতে মানে মানে ইয়ে আরে 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 দেখছো কাণ্ড, পায়ে লাগলো যে, আরে আউট করে দিয়ে কোনো মানে হয়? সেকেন্ড বলেই উইকেট। পীযূষকান্তি বিমর্ষ স্বরে বললেন, রিভিউ চেয়েছে, দেখা যাক। তবে মনে হচ্ছে কারেন্ট ডিসিশনই দিয়েছে আলিমদার। পীযূষকান্তি ও মনতোষ 70 বছরের খেলা পাগল মানুষ দুটির বন্ধুত্বের বয়স 50 বছর। ইডেন গার্ডেন্সের পাশাপাশি দুটি আসনে বসার সূত্রে দুজনের আলাপ। ইডেনের কোনো টেস্ট ম্যাচই কেউ বাদ দিতেন না। গত বছর দশক ধরে, মানে গত 10 বছর ধরে অবশ্য মাঠে যাওয়া কমেছে দুজনেরই, কিন্তু যে কোনো ধরনের ক্রিকেট ম্যাচ থাকলেই দুজনের কেউই টিভির সামনে থেকে ওঠেন না। এক সময় দুজন পাশাপাশি বসে টিভিতে খেলা দেখতেন। গত কয়েক বছর বয়সের ভারে কাবু হয়ে যে যার নিজের বাড়িতে বসেই খেলা দেখেন। দুজনেই ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু প্রতি মুহূর্তেই ঝগড়া চলত দুজনের। ভারতের বাইরে মনতোষ ওয়েস্ট ইন্ডিজের ভক্ত, পীযূষকান্তির অস্ট্রেলিয়ার। মনতোষের মতে সোবার্সি পৃথিবীর চিরকালের শ্রেষ্ঠ ক্রিকেটার, পীযূষকান্তির মতে ডনের আশেপাশে কেউ নেই। মনতোষ বিশ্বনাথের সমর্থক, পীযূষকান্তি গাভাস্কারের। পাশাপাশি বসে খেলা দেখার সময় গত 50 বছর ধরেই ওরা দুজনের সমানে তর্ক করে চলেছেন। কিন্তু সৌরভ ভারতের হয়ে খেলা শুরু করার পর দুজনের তর্কের বিষয় ছিল সচিন আর সৌরভ। সৌরভ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে, তারও আগে দুজনের যোগাযোগ কমে এসেছে। পাশাপাশি বসে খেলা দেখা বন্ধ হয়ে গেছে, তাই সচিন সৌরভকে নিয়ে দুজনের তর্কের সুযোগ নেই। কিন্তু টপ ফর্মের ওই দুই তারকা যখন একসঙ্গে বড় ইনিংস খেলতো, তখন পীযূষকান্তি আর মনতোষের ভাবভঙ্গি থাকতো ঠিক এই রকম। কোলে বালিশ নিয়ে সোফার ওপরে আসন করে বসে মনতোষ, পাশে টুলে দুপা তুলে পীযূষকান্তি নিষ্পলক চোখে তাকিয়ে থাকতেন দুজনে টিভির দিকে। শরীর না নড়লেও মুখের কোনো বিরাম থাকতো না। ফ্যান্টাস্টিক, এরকম পুল সচিন ছাড়া কেউ মারতেই পারবে না। ম্যানগ্রাথের বলে ওভাবে 6 মারার রাজা প্রজা কারোর কম্ব নয়। ধুর, ফিল্ডারটাকে স্টিভ ওখান থেকে সরিয়ে দিল কেন? ও থাকলে তো সোজা হাতে ক্যাচ, পুলে 6 পাওয়া বেরিয়ে যেত। আরে ছি 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 ছি, একটা রানিং বিটুইন দ্য উইকেটস। ওসব মহারাজেগো চালচলো রাজপ্রাসাদে চলে, 22 গজে নয়। লাভলি, শেনকে স্টেপ আউট করে কি 6টাই না মারলো। এইরকম আলফোর্ড শট হোল ওয়ার্ল্ড কেউ মারতে পারে না। এটাকেই বলে বাপি বাড়ি যা শট। এবার বাড়িই যাবে, সেনকে 6, সেন এবার গুগলি দেবে।
আহা, চোখ জুড়িয়ে গেল, কি দারুণ কাভার ড্রাইভ। রাহুল ঠিকই বলেছিল, অফসাইড শটে ভগবান ফার্স্ট পজিশনে থাকলে সৌরভ অবশ্যই সেকেন্ড। আরে ম্যানগ্রাথের লাইন লেন্থ তো সব নষ্ট করে দিচ্ছে সচিন, ভাবা যায়। এইভাবে খেলার সঙ্গে সঙ্গে ধারা বিবরণী চালাতেন দুই বন্ধু। মালিঙ্গার প্রথম ওভারটা শেষ হতে মনতোষ বললেন, ওহে পীযূষ, আমার সেই লাকি কুশনটা কোথায়? ওটাকে কোলে না রাখলে হবে না। ডান হাত দিয়ে কুশনটা এগিয়ে পীযূষকান্তি বললেন, সচিন এই ওভারে প্রথম ফেস করবে, দয়া করে একটু ওকে সাপোর্ট করো। তোমার আবার মহারাজা তো এখন এই দলে নেই। গর্জে উঠলেন মনতোষ, ওকে তো অন্যায়ভাবে অবসর নিতে বাধ্য করা হলো, অবশ্যই ওর এখনো এই টিমে থাকা উচিত ছিল। দাঁড়াও, কথা বলো না, সচিন ফেস করবে। কোহলি শেখর বল নিয়ে আসছে। ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে সচিন 1 রান নিল। একটু নিশ্চিন্ত হলেন পীযূষকান্তি। প্রথম রানটা না পাওয়া অবধি বড্ড টেনশন থাকে। আর চোখে একবার মনতোষের দিকে তাকালেন পীযূষকান্তি। এক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে আছেন মনতোষ। পীযূষকান্তি ভাবলেন, বেচারা জানেও না যে একটা ভূতের পাশে বসে খেলা দেখছে। ভূত শব্দটা মনে হতেই হাসি পেল পীযূষকান্তির। ভূত আর মানুষ কি কখনো পাশাপাশি বসে খেলা দেখছে? না, দেখতে পারে। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো পীযূষকান্তির। খেলা তো সবে শুরু হলো, 3.5 থেকে 4 ঘন্টা তো সময় লাগবেই। এই সময়ের ভিতরে কেউ যদি ফ্ল্যাটের বেল বাজায় তাহলে কি করবে? যাগে, সেরকম পরিস্থিতি হলে তখন ভাবা যাবে। এখন তো খেলাতে মন দেওয়া যাক। খেলা গড়িয়ে চলছে। চমৎকার খেলছে সচিন, গম্ভীর দুজনেই। কুলশেখররা দ্বিতীয় ওভারে নিখুঁত 2 বাউন্ডারি মেরেছে সচিন। মনতোষও মাথায় নেড়ে তারিফ করেছেন। সপ্তম ওভারে ছন্দপতন, আবার সেই মালিঙ্গা। ও চতুর্থ ওভারের প্রথম বলে অফ স্ট্যাম্পের বাইরে বলে খোঁচা মারল সচিন। পীযূষকান্তির মুখ থেকে এই রে শব্দটা শুরু হয়ে শেষ হবার আগে সাঙ্গারা কারা লুফে নিল ক্যাচটা। 2 হাতে মুখ ঢাকলেন পীযূষকান্তি। পাশ থেকে গলা খাকারি দিলেন মনতোষ। মুখ থেকে হাত সরিয়ে পীযূষকান্তি বললেন, তখনই জানি, আমার প্রার্থনার মাঝে যখনই তুমি বেল বাজালে তখনই বুঝেছি আজ অঘটন ঘটবে। হলো না। 28 বছরের অপেক্ষা করে আছি, এবারও হলো না। আর 4 বছর আবার অপেক্ষা করতে হবে। কিন্তু তখন কি আর সচিন খেলবে? মনতোষ হেসে বললেন, আরে পীযূষ, এটা আমাদের সাপে বড় হলো। সচিন সেঞ্চুরি পেলে ইন্ডিয়া জিতত না। এবার আমি শিওর ইন্ডিয়া আজকে চ্যাম্পিয়ন হচ্ছেই। দুঃখ ভুলে খেকিয়ে উঠলেন পীযূষকান্তি। সচিন ওয়ানডেতে 48টা সেঞ্চুরি করেছে না? ওই ম্যাচগুলো একটা তো কি ইন্ডিয়া জেতেনি? আহা, আমি ফাইনালের কথা বলছি। কেন 98-এ সারজায়, 20 বছরে 2 বার সারজায়, আর গত বছর অস্ট্রেলিয়ায়। উত্তর দিতে গিয়েও থেমে গেলেন পীযূষকান্তি। ওভারের দ্বিতীয় বলে মালিঙ্গার বাউন্সার। ডাক পড়ল তরুণ কোহলির। পীযূষকান্তি মৃদুস্বরে বললেন, মালিঙ্গাই শেষ করে দেবে? খেলা এগোচ্ছে। গম্ভীর আর কোহলি মসৃণভাবে ইনিংস গড়ছে। পুরনো দিনের মতো পরিস্থিতি নয়, দুজনের প্রায় নিশ্চুপভাবে খেলা দেখছেন। একসময় কোহলিও আউট হয়ে গেল। ওদের দুজনের অবাক করে মাঠে নামল ধোনি। প্রথম দিকে ধোনি একটু বেশি মাত্রায় সতর্ক, পীযূষকান্তি একটু অসহিষ্ণু। আস্কিং রেটটা বেড়ে যাচ্ছে, ধোনি করছেটা কি? আস্তে আস্তে ধোনি খোলস ছেড়ে বেরোলো, গম্ভীর সমান সাবলীল। টিভির সামনে বসে থাকা 2 দর্শকের মাথায় চাপটা একটু কম। একটু আড়মোড়া ভেঙে পীযূষকান্তি বললেন, ওহে মনতোষ, তোমাকে চা খাওয়াতে পারলাম না। বৌমা আজ ফ্লাক্সে চা বানিয়ে রেখে যায়নি গো। চা? একটু নড়ে চড়ে বসলেন মনতোষ। না, চার খেতে ইচ্ছে করছে না গো। অবাক হয়ে মনতোষের দিকে তাকিয়ে পীযূষকান্তি বললেন, সে কি,
তোমার আবার চাই অনীহ হলো কবে থেকে? শরীর টরীর ঠিক আছে তো? না হে, কদিন ধরে তেমন ভালো ঠেকছে না। তবে আজ এলে কেন? বাড়িতে বসেই খেলা দেখলেই পারতে। তাই তো ভাবছিলাম, কিন্তু বাড়ির টিভিটা তো বন্ধ রেখেছি। বললাম চালিয়ে দে, খেলাটা দেখি, তা কেউ কথাই কানে নিল না। তাই তোমার এখানে চলে এলাম। আর এটা তো সত্যি, এই সোফায় বসেই 83 বিশ্বকাপ ফাইনালটাই দেখেছিলাম। সেদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম, আজও হব। পীযূষকান্তি কিছু বলার আগেই টেলিফোনটা বেজে উঠল। পীযূষকান্তি বসেই ছিলেন, ইচ্ছে ছিল ওটা বেজে বেজে থেমে যাক, কিন্তু মনতোষ বলে উঠল, আরে কি হলো, ফোনটা ধরো। বেজার মুখে উঠে গিয়ে রিসিভারটা তুলে নিচু গলায় বললেন পীযূষকান্তি, হ্যালো, হ্যাঁ, কে, কাকু বলছেন? উল্টো প্রান্তে মনতোষের ছোট ছেলে রঞ্জিতের ভারী গলা, কাকু। বাবা চলে গেলেন। বিরক্তিতে কপালে ভাঁজটা আরেকটু বাড়ল পীযূষকান্তির। বেশি কথা না বাড়িয়ে ছোট্ট উত্তর, জানি। সে কি? বিস্ময় ঝরে পড়ল রঞ্জিতের গলায়। এত তাড়াতাড়ি গড়িয়া থেকে দমদমে কে খবরটা পৌঁছল আপনাদের ওখানে? এখনো তো কাউকে জানানো হয়নি। কেউ জানায়নি, চোখের সামনেই তো দেখতে পাচ্ছি, আমার পাশেই তো আছেও। হ্যাঁ কাকু। এবার রঞ্জিতের গলা আর একটু ভারী। জানি আপনাদের মধ্যে আত্মিক যোগাযোগ ছিল, তবে আপনি বেশি ভাববেন না। বাবা খুব শান্তিতেই গেছেন। কদিন ধরেই শরীরটা একটু খারাপ ছিল, তবে তেমন কিছু নয়। আজ সকালেও বলেছিলেন খেলাটা দেখতেই হবে, চেঁচিয়েই আজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করতে হবে ইন্ডিয়াকে। কিন্তু খেলা শুরু হবার কিছুক্ষণ আগে বুকে ব্যথাটা শুরু হলো। ডাক্তার ডাকার আগেই সব শেষ। ঠিক আছে কাকু, আমি রাখছি, অনেক টেলিফোন করতে হবে তো। রিসিভারটা হাতে নিয়ে অবাক হয়ে মনতোষের দিকে তাকিয়ে পীযূষকান্তি। মুরলীধরন অফ স্ট্যাম্পের বাইরে বলটাকে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে অর্ধশত রান পূর্ণ করল ধোনি। কিন্তু তা সত্ত্বেও বেজার মুখে বসে রয়েছেন মনতোষ। পীযূষকান্তি ওর দিকে তাকাতেই বললেন, ছোটকুটা ফোন করেছিল তাই না রে? ব্যাটাদের না আর তর্স হয় না। হ্যাঁ, কিন্তু রঞ্জিত এসব কি বলছে? তুমি নাকি মানে মানে বলছি। ঘাড় নাড়লেন মনতোষ। ঠিকই বলেছে ছোটকু, আমি আজ দুপুর 2টোয় মারা গেছি রে। বিস্মিত পীযূষকান্তির হাত থেকে রিসিভারটা পড়ে গিয়ে কয়েক টুকরো হয়ে গেল। এই পীযূষ, ভয় পাচ্ছ নাকি? আরে তুমি ভয় পেলে তো আমাকে এখান থেকে চলে যেতে হবে ভাই। আর এখন এই সিট ছাড়া মানেই তো ইন্ডিয়া নিঘাত জেতা ম্যাচটা হেরে যাবে। একটু থেমে মনতোষ আবার বললেন, আর 11 দিন পরেই তো পৃথিবীর মায়া কাটিয়ে জানি না কোথায় যেতে হবে। এটাই তো আমার দেখা শেষ ওয়ানডে। আর মাত্র 12 ওভার খেলা বাকি রয়েছে। দেশের স্বার্থে একটু সাহসী হও ভাই, প্লিজ প্লিজ প্লিজ, ভয় পেও না আমাকে। মনতোষকে অবাক করে হো হো করে হেসে উঠলেন পীযূষকান্তি। তারপর এক লাফে সোফার সামনে এসে মনতোষকে জড়িয়ে ধরলেন। মনতোষ ছটফট করে উঠতে হাসি থামিয়ে পীযূষকান্তি বললেন, সারা জীবন আমরা সোভার্স ডন থেকে শুরু করে শচীন সৌরভ নিয়ে শুধু তর্কই করে গেলাম, কিন্তু আমাদের মধ্যে এত মিল। আরে ভাই, আমিও তো তোমার মতো 2টোর আগেই শেষ নিঃশ্বাসটা ফেলেছি। মনতোষ অবাক। সোফায় বসে সামনের টুলে পা তুলে দিয়ে নিশ্চিন্তি গলায় পীযূষকান্তি বললেন, আর কোনো কথা নয়, চলো এবার একসঙ্গে গম্ভীর আর ধোনিকে সাপোর্ট করে যাই। ইন্ডিয়াকে আজ চ্যাম্পিয়ন করতেই হবে।
মালিঙ্গার সপ্তম ওভারে পঞ্চম বল, দুরন্ত গতি, ইয়র্কশায়ারকে ধোনি স্কোয়ার লেগের পাশ দিয়ে ঠেলে 1 রান নিতে ছুটল। পাশাপাশি বসে দুই বন্ধু একসঙ্গে হাততালি দিয়ে স্বাগত জানালেন। আর মাত্র 67 রান দরকার ভারতের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হতে। আত্মা সর্বজ্ঞ কিনা জানা নেই, তবে পীযূষকান্তি আর মনতোষের কোনো সন্দেহ নেই, ভারত আজ 28 বছরের প্রতীক্ষার অবসান ঘটাচ্ছে। বন্ধুরা, তোমরা বলো এই সেকেন্ড গল্পটাও তোমাদের কেমন লেগেছে। ফ্যান একটু বড় গল্পটি ছিল ক্রিকেটের নিয়ে, ক্রিকেট খেলা ভালোবাসা নিয়ে দুই বন্ধুর কথোপকথন। লিখেছিলেন দেবাশিস সেন, গল্পটির নাম ফ্যান। আমি চেষ্টা করি ভাই তোমাদের ঘটনাগুলোকে ঘটনার মতন করে বর্ণনা করতে, তবে সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের অনুপ্রেরণা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে, বলার সাহসটা যোগায়। সুদীপ্ত বলছো দারুণ। সুজা, হ্যাঁ বাবু চেষ্টা করেছি তোদের যাতে ভালো লাগে। হ্যাঁ একটু অন্যরকম গল্প, কিন্তু দারুণ। অবশ্যই অবশ্যই নানা রকম থাকে, জীবনের অনেক ঘটনা নানা রকম থাকে। এটাও এক ধরনের ভূতের গল্প, যারা দুই বন্ধু, খেলাপ্রেমী দুই বন্ধু, মরণের পরেও তারা খেলাকে ভোলেনি এবং ইন্ডিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে দুজনেই বদ্ধপরিকর। তো আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। আবার আসবো নতুন ধরনের নতুনভাবে গল্প নিয়ে। চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন কিছু গল্প পাঠ করে শোনাতে। আজকে আসি। শুভরাত্রি। তোমরা ভালো থেকো, সকলে সুস্থ থেকো। শুভরাত্রি। নমস্কার।